জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে উদ্বিগ্ন সরকার। বলেন, সরকার এ বিষয়ে আর সংলাপ আয়োজন করবে না। এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল জানান, সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সিদ্ধান্ত জানাবে সরকারকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি আইন উপদেষ্টা। পরিষদের একটি জরুরি সভা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভাটারায় জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন করে এসব কথা বলেন সিইসি। সোমবার রাজধানীর ভাটারায় ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যদের মহড়া পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ আনসার সদস্য মোতায়েনের কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আমাদের সদস্যরা তাদের বিভিন্ন মানুষের কাছে ভোট কেন্দ্রের যে নিয়মাবলী, ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের যে বিভিন্ন কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমগুলোতে সাধারণ জনগণের জন্য দায়িত্ব বা সাধারণ জনগণের করণীয়, সেই সম্পর্কে তারা আগে থেকেই প্রচারণা করবে। দেশের গণতন্ত্র কোন পথে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে, তাই সুষ্ঠু ভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান সিইসি। বলেন, আগামী নির্বাচন গতানুগতিকভাবে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার ভিডিপির সদস্য। এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার ভিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা ভোটের প্রচারণায় এআই এর অপব্যবহারে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা সিইসির। এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। ভোটের সময় 10 লাখ কর্মী নিয়োজিত থাকবে জানিয়ে সিইসি বলেন, আগামী 16 নভেম্বর পোস্টাল ব্যালট ও 18 তারিখ চালু হবে প্রবাসীদের অ্যাপ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে পাহাড়কে অস্থিতিশীল করতে চায় দেশি বিদেশি চক্র। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকটি ঘটনায় এমন চেষ্টার তথ্য মিলেছে। নিরীহ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে জাতিগত ও ধর্মীয় বিরোধ তৈরির চেষ্টাও চালিয়েছে ওই চক্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বে আঘাত হানতে ষড়যন্ত্র করছে বিদেশি শক্তি।
গেল বছরের 18 সেপ্টেম্বর ভোর 5টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায় মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর জেরে আগুন দেওয়া হয় দীঘিনালা বাজারে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাঙামাটি পর্যন্ত। চলতি বছরের সেপ্টেম্বরে গুইমারা এলাকায় পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলে কয়েকদিন। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হন, পুড়িয়ে দেওয়া হয় বাজার। অথচ মেডিকেল রিপোর্ট থেকে জানা যাচ্ছে ওই কিশোরীকে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দেশি বিদেশি চক্রের সহযোগিতায় তৎপর হয়ে উঠেছে কিছু পাহাড়ি সংগঠন। প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজার নেতৃত্বে, দেব বর্মনের নেতৃত্বে একটা নতুন একটা ধারণা সারফেস করেছে, যেটাকে বলা হচ্ছে যে একটা ভিন্ন রাষ্ট্র তারা করার ইঙ্গিত দিচ্ছে। এই অঞ্চলটাকে নিয়ে জো অঞ্চল নামে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা চিন্তা ভাবনা বহুদিন ধরে চলছে। রাজনীতিকরা বলছেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই নিরীহ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ তৈরির চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। সশস্ত্র গ্রুপগুলো কিন্তু নির্যাতন, চাঁদাবাজি, হত্যা এগুলো কিন্তু কোনো পাহাড়ি বাঙালি দেখে না। তারা পাহাড়িকেও মারে, বাঙালিকেও মারে। তারা পাহাড়ির থেকেও টাকা আদায় করে, বাঙালির থেকে আদায় করে। যেভাবে বর্তমানে সেনাবাহিনী তাদের পজিটিভ রোল প্লে করছে, এই রোলটা যদি প্লে করে তাহলে কিন্তু ইউপিডিএফ সেখানে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না। গেল 16 এপ্রিল অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থী। এই ঘটনায় ইউপিডিএফ জড়িত বলে দাবি করে বিবৃতি দিয়েছে জনসংহতি সমিতি। 4-5টা গ্রুপ 8,500 কোটি টাকা বছরে তারা চাঁদা উঠায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকাল 10:30টার দিকে মহাসড়কের মদনপুর অংশে এই কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দুপুর 12টায় মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধ শ্রমিকরা। স্থানীয়রা জানান, লারিস ফ্যাশন নামে একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে গেলে সহকর্মীরা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, মৃত্যুর জন্য মালিক পক্ষ দায়ী। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা পরিষদ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, লারিস ফ্যাশন নামে একটি গার্মেন্টসের এক নারী কর্মী চিকিৎসার অভাবে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সর্বশেষ কি ধরনের তথ্য জানা গেল, আর ওই গার্মেন্টসে কি এখন পর্যন্ত কার্যক্রম চলছে কিনা, নাকি বন্ধ ঘোষণা করা হয়েছে? আর শ্রমিকরা তো বেশ কিছুক্ষণ রাস্তায় অবস্থান করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, এর ফলে মহাসড়কের কি পরিস্থিতি সেখানকার? দেখুন, শ্রমিকদের যে অভিযোগ ছিল যে গতকাল এই শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সে গার্মেন্টস কর্তৃপক্ষকে তখন আবেদন করা হয় তার ছুটির জন্য, কিন্তু কর্তৃপক্ষকে তার ছুটিটি অ্যাকসেপ্ট না করে তাকে কাজ করাচ্ছিলেন, এটাই তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে মালিক পক্ষের অবহেলার কারণে এই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 10:30 থেকে এর প্রতিবাদে শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক অবরোধ করে তারা যে বিক্ষোভ করছিলেন, এতে কিন্তু দুপুর 12টা পর্যন্ত প্রায় যানজট সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে 3 সদস্য বিশিষ্ট যে একটি কমিটি গঠন করা হয়েছে, এখানে প্রশাসনের থেকে একজন এবং কলকারখানা এবং জেলা পরিষদ পুলিশের পক্ষ থেকে 1 সদস্য এবং উপজেলা পরিষদের থেকে 1 সদস্য, এই 3 সদস্য বিশিষ্ট কমিটি তারা 3 দিনের মধ্যে এই উপযুক্ত কারণ তারা প্রতিবেদন জমা দিবেন এবং শ্রমিকদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা সেই প্রতিবেদনের ভিত্তিতে তারা সেটা সমাধান করবে। শ্রমিকরা কিন্তু তাদের সেই আশ্বাসে তারা দুপুর 12টায় মহাসড়ক ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে কিন্তু ধীরগতিতে যানবাহন শুরু হলেও এখন প্রায় অনেকটাই ফাঁকা হয়েছে। এখন দুর্ভোগ কমেছে, যান চলাচল স্বাভাবিক আছে। তো এই বিষয়ে
পুলিশ ওসি আমাকে জানিয়েছেন যে যেই সকাল থেকে তারা এই যে মহাসড়ক অবরোধ করছিল তখন কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তারা কোন রকম ভাঙচুর বা অন্যান্য কোনো ক্ষয়ক্ষতি তেমন কিছু করেনি, কিন্তু সেই ক্ষেত্রে যে যানজটের চরম দুর্ভোগ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গুরুত্বপূর্ণ সড়ক হয়, এখানে কিন্তু একটা বড় যানজটের সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানকার চলাচল করা মানুষ যারা দুর্ভোগে পড়ে এবং এখন কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক আছে। তো এই ছিল আমার কাছে এই শ্রমিক মৃত্যুর ঘটনায় অসন্তোষের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় $1.5 কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ বাড়ি মালিকের। স্থানীয়রা জানান, গতরাতে ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে 4টি ফ্ল্যাটে লুটপাট চালায়। প্রায় 45 মিনিট ধরে চলা ডাকাতিতে নগদ 3 লাখ টাকা, 32 ভরি স্বর্ণালংকার এবং 9টি মোবাইল ফোন লুট করা হয়। পরে পরিবারের সবাইকে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় তারা। এরপর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ডাকাতির সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনাল 1-এর অপারেশনাল কার্যক্রম আগামী 2030 সালের মধ্যে শুরু করা যাবে বলে জানিয়েছেন চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান। সকালে বন্দর মিলনায়তনে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, ড্রেজিং সহ টার্মিনালের দৃশ্যমান স্থাপনা নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। ভবিষ্যতে সব ধরনের জাহাজ বন্দরে যেন ভিড়তে পারে, এজন্য টার্মিনাল গড়তে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধি এই সভায় অংশ নেয়। আলোচনায় প্রকল্পের কাঠামো, বিনিয়োগ পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনা উঠে আসে। আগামী কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ এটার সাকসেস স্টোরি আপনাদেরকে দেখাইতে পারবো এবং এই জন্য আজকে আমরা এখানে বসেছি। এই জন্য আমাদের এই কনফিডেন্সটা এখন আমাদের আছে। আমাদের টার্গেট হলো যে টার্মিনাল 1 যেটা, এটা 2030-এর মধ্যে অপারেশনে যাওয়া। তো আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ড্রেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি, চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং, আমার মনে হয় 2030-এর মধ্যে ইনশাল্লাহ আমরা অপারেশনে যেতে পারব। শেরপুর পৌরসভার প্রায় অর্ধেক রাস্তায় খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হয় যানজটের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনাও। ভাঙাচোরা সড়কের কারণে ভোগান্তিতে সাতক্ষীরার মানুষও। তাদের অভিযোগ, সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন, এমন প্রচারের বিপরীতে সড়ক উন্নয়নে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। শেরপুর শহরের দিঘারপাড়, ঢাকুলহাটি ও শেখহাটি এলাকায় চাতালকল, অটোরাইস মিল ছাড়াও অনেক কারখানা অবস্থিত। ব্যস্ত এই এলাকায় ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পৌরসভার তথ্যমতে শহরের 223 কিলোমিটার রাস্তার মধ্যে 100 কিলোমিটারেরই বেহাল দশা। বিশেষ করে খড়মপুর থেকে চাপাতুলি হয়ে ধোপাঘাট ব্রিজ, পুলিশ লাইন থেকে নবীনগর বাসস্ট্যান্ড হয়ে রঘুনাথ বাজার পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ। বাস স্ট্যান্ডের এই মাথা থেকে একবারে কোরেগাছ পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ। এই যে পৌরসভার ভিতরে আমাদের এই রাস্তা যে এরকম খারাপ, বাইরে যে ইউনিয়নের রাস্তাগুলো আছে তাও অনেক ভালো আছে। কয়েকটি সড়ক সংস্কারের জন্য এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। একটি রাস্তা ব্যতীত অন্যান্য সকল রাস্তা দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশও প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আশা করছি যে নভেম্বরের মধ্যেই রাস্তাগুলোর কাজ সম্পন্ন হবে। সাতক্ষীরার কৃষিভিত্তিক অর্থনীতি ও ভোমরা স্থলবন্দর ও সুন্দরবন ঘিরে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ হলেও জেলার 80% রাস্তায় কাঁচা। সংস্কারের অভাবে বেহাল পাকা সড়কের দশাও। আমাদের এই রাস্তায় দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ার কারণে জনদুর্ভোগের কোনো শেষ নাই। এই এলাকায় বড় ধরনের প্রকল্প বাজেট নাই, বড় ধরনের এই রাস্তাঘাটগুলো সংস্কারের জন্য কোনো উদ্যোগ নাই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। তো সেক্ষেত্রে এই প্রকল্পে আমরা 1300+ কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত করতে পেরেছি।
সাতক্ষীরায় মোট সড়কের দৈর্ঘ্য প্রায় 11,000 কিলোমিটার, যার মধ্যে 8,772 কিলোমিটার রাস্তায় কাঁচা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাতক্ষীরা ও শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সাতক্ষীরায়, সেখান থেকে আছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, একটা জেলার 80% রাস্তায় কাঁচা এবং যে 20% পাকা সেগুলোরও বেহাল দশা, এটি আসলে কিভাবে সম্ভব? কেউই কি কোনো কাজ করে না? এটা আসলে সম্ভব হয়েছে। সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠিত হয়েছে 41 বছর। এই 41 বছরে এখানে এককভাবে কোনো উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়নি। আপনি জানেন যে সারা দেশের অন্যান্য জেলাতে, বিশেষ করে 20 থেকে 30টি জেলাতে একক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। একক উন্নয়ন প্রকল্প বলতে একনেকের বৈঠকে ওঠে যে একটা নির্ধারিত জেলা, সেই জেলার উন্নয়ন প্রকল্প, এবং সেই উন্নয়ন প্রকল্প কিন্তু 2 থেকে 4,000 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এরকমই সাতক্ষীরা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল বিভিন্ন কারণে। আপনি বলতে পারেন যে রাজনৈতিক কারণে উন্নয়ন বঞ্চিত ছিল, এবং অন্যান্য ক্ষেত্রে সাতক্ষীরাকে নিয়ে ভাবার লোক আসলে দেশের যারা সরকারে থাকেন তাদের আসলে কম হয়। তো সব মিলিয়ে সাতক্ষীরা এরকম একটা অবহেলিত এবং পিছিয়ে পড়া একটা জেলা। আমি কথা বলেছিলাম এলজিডি কর্মকর্তাদের সঙ্গে, তারা যেমনটা বলেছিলেন যে সাতক্ষীরার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এই প্রকল্পে অনেকের চেষ্টায় সেটি, এই প্রকল্পটা আসলে একনেকের বৈঠকে ওঠার অপেক্ষায় রয়েছে, এবং সেই টাকার পরিমাণ হলো প্রায় 2,000 কোটি টাকা। এবং এইটা গত মাসে যে উন্নয়ন একনেকের বৈঠক হয়েছে সেখানে ওঠে নাই। কর্মকর্তারা আশা করছেন যে সামনের মাসে যদি এটা ওঠে এবং যদি পাশ হয়, তাহলে সাতক্ষীরার এই যে গ্রামীণ অবকাঠামোগত এই যে চিত্র একেবারে বদলে যাবে। আপনি জানেন যে সাতক্ষীরা আসলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিভিন্ন বিষয় আছে। প্রথমত হচ্ছে ভোমরা স্থলবন্দর। ভোমরা স্থলবন্দর থেকে বছরে 1,000 কোটি টাকার উপরে সরকার রাজস্ব পায়। এছাড়া এখানে যে চিংড়ি ঘের রয়েছে, 55,000 চিংড়ি ঘেরে বিশেষ করে বাগদা উৎপাদন হয় 30 থেকে 40,000 মেট্রিক টন, যার উৎপাদন মূল্য, মানে যার বিক্রয় মূল্য 8,000 কোটি টাকার উপরে। এছাড়া সাদা মাছ রয়েছে, সেই সাদা মাছের বিক্রয় মূল্য হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। রয়েছে আম। এছাড়াও এই যে বিশেষ করে এখন আমন মৌসুমে সাতক্ষীরায় কিন্তু 90,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এই পাকা ধান, গ্রামীণ রাস্তাঘাট খারাপ থাকলে যে অসুবিধাটা হয় সেটি হলো যে এই পাকা ধান যখন উঠবে, আপনি দেখবেন যে তখন যদি বৃষ্টি হয় তাহলে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বেন যারা কৃষক রয়েছেন তারা। সব মিলিয়ে এটা বলা যেতে পারে খুব সহজেই যে সাতক্ষীরা এই অবহেলিত যে জেলা হিসাবে প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে অবদান রাখছে। সরকারের উচিত এই জেলাকে, পিছিয়ে পড়া এই জেলাকে দ্রুত উত্তরোত্তরের উন্নতির স্বার্থে এদিকে বিশেষভাবে খেয়াল রাখা, এবং একনেকের এই আগামী বৈঠকে যেন পাশ হয়, এই আশাটাই করছেন সাতক্ষীরাবাসী। নিঃসন্দেহে এটি এখন সময়ের দাবি। আবুল কাশেম, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে শেরপুরে, সেখান থেকে আছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজউদ্দিন, শেরপুরেও তো সড়কের বেহাল দশা, বেশিরভাগ সড়ক পাকা হলেও খুবই খারাপ অবস্থা সেগুলোর। সেখানে তো গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে আপনার মিল রয়েছে বা চালকল রয়েছে, এবং গুরুত্বপূর্ণ এলাকার মধ্যেও রাস্তার বেহাল দশা, এগুলো দেখার কেউ নেই নাকি? কর্তৃপক্ষ নজর দিচ্ছে না কেন? মহাসড়ক বা সড়কের এই অবস্থা কেন? আপনি আমার সহকর্মী যে কথাটা বলতেছিলেন যে সাতক্ষীরা, ঠিক সে একই ঘটনা শেরপুরেও যদি আমরা বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে, শেরপুর আসলে এই উন্নয়ন থেকে আসলে দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছে। একই অবস্থা এই শেরপুর পৌরসভা হলো ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং পুরনো পৌরসভা, এবং এই পৌরসভার রাস্তাঘাট যদি আপনি বলতে চাই যে এখানে 223 কিলোমিটার রাস্তার মধ্যে এখনো কিন্তু আসলে 40 থেকে 50 কিলোমিটার রাস্তা আছে কাঁচা রাস্তা। পাশাপাশি আপনার যে বাকি যে পাকা রাস্তাগুলি রয়েছে, এবং এর অধিকাংশ কিন্তু এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এবং আপনাকে যদি এই যে রাস্তাটাতে আমি আছি, এই রাস্তাটা দিয়ে আসলে এই এলাকাটা পুরোপুরি এই যতই আমরা ভিতরে যাব, এবং সেখানে চালকল এবং চাতাল কল যে আছে, এটা শেরপুরের জন্য মানে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। এই এলাকাতে কিন্তু আসলে চলাচলের একটা বলতে গেলে যে অনুপযোগী অবস্থায় হয়ে পড়েছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় যে আমরা বিভিন্ন যে মহল্লাগুলি রয়েছে, এবং এই মহল্লাগুলিতে আমরা যেখানে যদি যাই সেখানে চলাচলের অনুপযোগী অনেকগুলি রাস্তা রয়েছে, এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা এই বিষয়গুলি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে লিখেছেন এবং মন্ত্রণালয়ে লিখেছেন, তারা বরাদ্দ পেলেই তারা কাজ করবেন। পাশাপাশি যে ভাঙা এবং এই যে সড়কগুলি রয়েছে এবং
এখানে সংস্কারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করছেন। পাশাপাশি এই রাস্তাগুলি অনুপযোগী রাস্তাগুলিকে চলাচলের জন্য প্রাথমিকভাবে তারা কিছু বালি, সিমেন্ট এবং খোয়া ফেলে আপাতত চলাচলের একটা ব্যবস্থা করছেন, এই কথাটা আমাদেরকে জানিয়েছেন। এবং এই রাস্তাগুলি পুনরায় সংস্কার এবং নির্মাণ করার জন্য তারা মন্ত্রণালয়ে লিখেছেন এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে এখানে কাজ করা হবে বলে পৌর প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। শেরপুর এবং সাতক্ষীরা থেকে সড়কের বেহাল দশা এবং এর দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কলামনখালী গ্রামের বিএনপি নেতা আসাদ ও সাবেক চেয়ারম্যান মাসুদ জোয়ারদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও 30 মামলার আসামি আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচা কেনার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন খবরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ পর্যন্ত প্রায় 30টার অধিক মামলা আমরা পেয়েছি। একাধিক ওয়ারেন্টভুক্ত সে আসামি। সে অত্র এলাকার দীর্ঘদিন পলাতক থেকে বিভিন্ন অপরাধ, চাঁদাবাজি, ডাকাতি সব বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। মুন্সিগঞ্জ সদরে নিখোঁজের 2 দিন পর অটোরিকশা চালক মজিবর মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মজিবর মাঝি বরিশালের হিজলা থানার বাসিন্দা। স্বজনরা জানান, রামপালের শান্তিনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ বিষয়ে গতকাল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সকালে তার মরদেহ উদ্ধার হলেও অটোরিকশার কোনো খোঁজ মেলেনি। দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল 10টায় সদরের পুলহাট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, জেলার অন্যতম বাণিজ্যিক এলাকা পুলহাট থেকে খানপুর, কিন্তু অবৈধ দখলদাররা সড়কটির দুপাশ দখল করে রাখায় 12 কিলোমিটার সড়ক সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। ফলে ওই এলাকায় তীব্র যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সড়ক সম্প্রসারণ করা হবে, ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। সাভারে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় এসব ভাটায় প্রস্তুত করা কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়। সকাল থেকে শুরু হওয়া অভিযানে দুপুর পর্যন্ত অন্তত 5টি ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই অভিযান বিকাল পর্যন্ত চালানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বায়ু ও পরিবেশ দূষণ হয় এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এরই অংশ হিসাবে সকাল থেকে সাভারের ভাকুরতার ইট ভাটায় অভিযান চালানো হয়। বায়ু দূষণকারী প্রতিষ্ঠানকেও সতর্ক করা হচ্ছে। আর ইট ভাটা যেহেতু সব থেকে বেশি বায়ু দূষণ করে, এই জন্য আমরা ইট ভাটাকে টার্গেট করে শুরু করেছি অভিযান। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সাভার এলাকায় কোনো ইট ভাটা থাকবে না, কোনো বায়ু দূষণকারী প্রতিষ্ঠান থাকবে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে 4 বছরেও চালু হয়নি যশোর সদর হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিট। শয্যাসহ সব সরঞ্জাম প্রস্তুত হলেও থমকে আছে লিফট সম্প্রসারণ কাজ। কর্মকর্তারা জানান, প্রকল্পের জন্য অস্বাভাবিক অর্থ বরাদ্দ চাওয়ায় দেখা দিয়েছে জটিলতা। এদিকে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যশোর অঞ্চলের রোগীরা।
করোনার সময় তড়িঘড়ি করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডকে অস্থায়ী আইসিইউতে রূপ দেওয়া হয়। পরে করোনারি কেয়ার ইউনিটের ৪র্থ তলায় স্থানান্তরের কাজ শুরু হয়। ১০ শয্যার আইসিইউ এবং ২০ শয্যার আইসোলেশন ইউনিটও নির্মাণ করা হয়। কিন্তু ৪ বছর ধরে কোনো কাজেই আসছে না ৪.৫ কোটি টাকার প্রকল্পটি। মুমূর্ষু রোগীদের আইসিইউ সাপোর্টের জন্য নিতে হয় রাজধানী কিংবা অন্য জেলায়। এই কারণে টাকা ও সময় লাগছে বেশি। এখন রোগীর অবস্থা একটু আশঙ্কাজনক। এখান থেকে বলতেছে ঢাকায় রেফার করেছে যে আইসিইউতে নিতে হবে, রোগীকে আইসিইউ সেবা দিতে হবে, তা নাহলে রোগী বাঁচবে না। কিন্তু এই মুহূর্তে আমাদের রোগীকে নিয়ে ৪-৫ ঘন্টার একটা ট্রাভেলিং আছে ঢাকাতে, যে সেখানে ঢাকার হসপিটালগুলো চেনা জানা এগুলো তো আমাদের নাই। এখন রোগী অক্সিজেন চলছে, অক্সিজেন অবস্থায় আছে, তারপরে যে মানে ঢাকাতে যে আমরা কোথায় নেব, কিভাবে কোনে ট্রিটমেন্ট করব, কোথায় ভর্তি করব, আমরা তো আসলে কিছু বুঝি না। আইসিইউ ইউনিটের সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও রোগী ওঠানামার জন্য লিফট সম্প্রসারণ করা হয়নি। এই কারণেই দেখা দেয় সংকট। স্থাপনার যে ভার্টিক্যাল এক্সটেনশন বলি সেটা করার সাথে সাথে যন্ত্রপাতিও সব এস্টাবলিশ হয়ে গিয়েছে, কিন্তু আমরা ওটা ফাংশনিং করতে পারিনি, কার্যকর করতে পারিনি। একটা কারণে সেটা ছিল যে আমাদের ওখানে এলিভেটর শ্যাফট লিফট যেটা সেটা 3 তলা পর্যন্তই, 4 তলা পর্যন্ত যায় না। রোগী নিয়াতে সমস্যা আছে বলে আমরা ওটা চালু করি নাই। ভবনটির 3টি ফ্লোরের লিফটের জন্য ব্যয় হয়েছে ৮০ লাখ টাকা। সেই একই ভবনের ৪র্থ তলায় লিফট সম্প্রসারণে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এমন বরাদ্দের দাবিকে অস্বাভাবিক মনে করছেন কর্মকর্তারা। ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স হচ্ছে একমাত্র পরিবেশক সুইজারল্যান্ডের এই শিনলার লিফটটি বাংলাদেশে স্থাপন করার ক্ষেত্রে। তো আমাদের আসলে দ্বিতীয় এখানে কোনো অন্য কোনো ভেন্ডরের কাছে যাওয়ার আসলে আমাদের এই মুহূর্তে সুযোগ নাই। কারণ হচ্ছে যে যেহেতু 3 তলা পর্যন্ত তাদের ব্র্যান্ডেরই লিফট আছে এবং এটিকে আমরা যদি 4 তলায় সম্প্রসারণ করতে যাই তাহলে তাদের মাধ্যমে আসলে আমাদের এই কাজটি করতে হবে। কর্মকর্তারা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী একই কোম্পানি লিফট বসানোর কাজ না করলে মিলবে না রক্ষণাবেক্ষণ খরচ। এমন বাধ্যবাধকতা না থাকলে আরও অনেক কম খরচে লিফট স্থাপন সম্ভব হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে বরগুনার খাগদন নদীতে নির্মিত 22টি সেতু নৌযান চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। কম উচ্চতার কারণে জোয়ারের সময় এসব সেতুর নিচ দিয়ে বড় নৌযান চলাচল করতে পারে না। এছাড়া সেতুর পিলারে বাধা পেয়ে পলি জমে ধীরে ধীরে নদীটি পরিণত হচ্ছে খালে। বরগুনার খাগদনা নদী পায়রা ও বিষখালী নদীকে সংযুক্ত করেছে। 25 কিলোমিটার দীর্ঘ এই নদীর মাত্র 6 কিলোমিটার অংশে চলে নৌযান। বাকি অংশে কম উচ্চতার 22টি সেতুর কারণে নৌযান চলাচল প্রায় বন্ধ। নৌচালকদের অভিযোগ, জোয়ারের সময় সেতুগুলোর কম উচ্চতার ফলে নৌযান চলাচল ব্যাহত হয়। একই সাথে ভাটার সময় পড়তে হয় নাব্যতা সংকটে। মাছ বাজারটায় যে বডিগুলো আসবে, মাছ নিয়ে আসবে, এই জন্য আসতে পারে না ওই ব্রিজের জ্বালায়। অনেক হাইট হয়ে যায় পানিতে, হাইট হওয়ার কারণে ওই ব্রিজের প্রায় অনেক উপরে উঠে যায়। উপরে যাওয়ার কারণে আমার জাহাজ যাওয়া সম্ভব না। এখানে জোয়ার হয় ওই সময় আমাকে ট্রলার বাজে যায়, আর যে সময় ভাড়া হয় এখানে শেষ ভাড়ার দিকে ট্রলারগুলো বাড়ায়, এখানে আবার ওই নিচে বাজে যায়। পরিবেশ কর্মীদের দাবি, প্রয়োজনের তুলনায় বেশি সেতু এবং অপরিকল্পিত নির্মাণের কারণে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। অপরিকল্পিত অনেকগুলো ব্রিজ আছে, এই ব্রিজের পিলারের কারণে এই নদীর স্রোত নেই, পলি পরে জমে গেছে। এই নদীটা রক্ষা করতে হলে আমাদের এখনই বিভিন্ন পদক্ষেপ নিতে, তা না হলে এই নদী আর থাকবে না। নদীতে স্বাভাবিক জোয়ারের স্তর থেকে অন্তত 18 ফুট উচ্চতায় সেতু নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। এমনকি নেওয়া হয়নি বিআইডব্লিউটি এর নেভিগেশন ছাড়পত্র। এ বিষয়ে জানতে চাইলে ভিন্ন কথা বলছেন সেতুগুলোর নির্মাতা এলজিআরডি কর্তৃপক্ষ। ক্লিয়ারেন্স নেওয়ার মতো যে গেজেটটি সেটা জারি হয়েছে 2010 সালে। তো 10 সালের আগে যে ব্রিজগুলো নির্মিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়ার মতো বিষয়টি তখন জরুরি ছিল না। যদি বিআইডব্লিউটিএ কখনো এই নদী খনন করে বা এই নদীর নাব্যতা ফিরে আসে বা এখান থেকে নৌযান চলাচল করে, তখন এই ব্রিজের হাইট বাড়ানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। অপরিকল্পিত উন্নয়নের কারণে পায়রা বিষখালী সংযোগ নদীটি হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ের নতুন প্রজন্মের বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। এই আয়োজনে রয়েছে ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা। রবিবার রাঙ্গামাটির রে চিংলা মংমারি স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল আইজি আহসান হাবিব পলাশ। মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে সম্প্রীতির ফাটল সৃষ্টি হলে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা।
এর থেকে উত্তরণে কাজ করতে হয় সবচেয়ে বেশি। এরই অংশ হিসাবে রাঙামাটি জেলা পুলিশ আয়োজন করে 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। জেলা শহরে চিংহলা মং মারি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অ্যাডিশনাল আইজি। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন আয়োজনে খুশি প্রতিযোগীরা। এই মাঠ থেকে চিংলামি মারি স্টেডিয়াম থেকে অনেক তরুণদের দেখা পাবে। পাহাড়ি বাঙালি যে বন্ধুত্ব আছে ওটা অনেক ভালোভাবে স্ট্রং হবে। ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি তাদের। খেলার মাধ্যমে এটা পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকবে বলে আমি মনে করি। সেতু বন্ধন হিসাবে আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে একটা অক্ষগৌরব রূপ। এই বন্ধনের পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ প্রশাসনের যে উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন সত্যিকার অর্থে পাহাড়ের মানুষদের মাঝে সম্প্রীতি আরো মজবুত করে তুলবে বলে জানান অতিথিরা। ছোটখাটো কিছু যে অনৈক্য তৈরি হয় আমরা বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে এবং অন্যান্য আয়োজনের মাধ্যমে আমাদের সম্প্রীতির যে অটুট বন্ধন সেটা আরো দৃঢ় হবে। কোনো দল, গোষ্ঠী, মত, আদর্শের সাথে সম্পর্কিত নয়। আমরা এই সমস্ত জনপদের জন্য আমরা বাংলাদেশ পুলিশ কাজ করছি। সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের সমান রয়েছে, অটুট রয়েছে। পাহাড়ের মানুষদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এমন উদ্যোগ নিয়মিত করতে চান আয়োজকরা। মানুষের অন্তরে বা এটা সম্প্রীতির বন্ধন গঠনের জন্য খেলাধুলার চেয়ে উত্তম উৎকৃষ্ট কোনো পন্থা আসলে নাই, যার কারণে আসলে পুলিশ হেডকোয়ার্টারের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। উদ্বোধনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরে বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টার দিকে গাংনী ফুটবল মাঠে আয়োজিত খেলায় অংশ নেয় 6টি লাঠিয়াল দল। খেলা দেখতে ভিড় জমান নানা বয়সী মানুষ। খেলোয়াড়রাও লাঠির মাধ্যমে নানা রকম নৈপুণ্য প্রদর্শন করেন। পরে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। এমন আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। এর আয়োজন করেছে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা। সুন্দরবনের দুবলার চরে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনের রাস উৎসব। এতে অংশ নিতে ভোর থেকে নৌকায় করে সেখানে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমায় দুবলার চরে রাস পূজা অনুষ্ঠিত হয়। পাপ মোচনের আশায় রাধা কৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা ও সমুদ্র স্নান করতে জড়ো হন অসংখ্য ভক্ত পুণ্যার্থী। এই উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। 5 নভেম্বর সাগরে প্রথম জোয়ারে পুণ্য স্নান শেষে ফিরবেন পুণ্যার্থীরা। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।